এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে একটা কারখানা, একটা কারখানা বা কলকারখানা, যে কোনো কিছু আমরা বলতে পারি। আচ্ছা, আমাকে একটু অ্যান্সার দাও। একটা কারখানাতে বিভিন্ন রকম দূষিত বা অপ্রয়োজনীয় ক্ষতিকর পদার্থ তৈরি হতে পারে। সেই পদার্থগুলো কারখানা থেকে বের করে ফেলতে হবে নাকি কারখানার মধ্যে রেখে দিতে হবে? বের করে ফেলতে হবে। এখন এখানে কিছু কিছু পদার্থ বের হয়, দেখছো, ধোঁয়া হিসেবে। আচ্ছা, আবার কিছু পদার্থ বের হয় এই যে তরল হিসেবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেহে অনেক ধরনের রাসায়নিক ক্রিয়া এবং বিক্রিয়া ঘটে। সে রাসায়নিক ক্রিয়া এবং বিক্রিয়াগুলো থেকে অনেক ধরনের দূষিত এবং বর্জ্য পদার্থ তৈরি হয়। সহজ কথা হচ্ছে ওয়েস্ট প্রোডাক্টস তৈরি হবে। সেই প্রোডাক্টসগুলো আমরা দেহ থেকে বের করে দিব। মানে আমাদের দেহ সেই পদার্থগুলোকে কি রাখবে দেহের ভেতরে? অ্যান্সার কি না। তাহলে সেগুলো বের করে দিবে কিভাবে? সেটাই আজকে আমাদের পড়াশোনা। এবং সেজন্য আমাদের দেহে অনেকগুলো তন্ত্র আছে। সেই তন্ত্রের মধ্যে একটা হচ্ছে রেচন তন্ত্র। এখন প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে রেচন মানে কি? সবাই একটা কাজ করব, আমরা এই সেকেন্ড লাইনটা আগে পড়বো আমরা। রেচন বলতে দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থাকে বোঝায়। এটা কি লেখা বলো তো? এই শব্দটা উচ্চারণ করি আমরা। বর্জ্য, বজ্র, বর্জ্য। দেখো এটা কি? আগে হচ্ছে ব, তারপর কি রেফ না? আগে ব, তারপরে রেফ র, তারপরে কি জ। কিন্তু শুধু কি জ, জফলা। তাহলে কি হবে? বর্জ্য বা বর্জ্য। আচ্ছা, মেইনলি এটা বর্জ্য হবে। তাহলে খেয়াল করি, রেচন তন্ত্র ইংলিশ নামটা সবাই পাশে লেখো আগে। একদম সাউন্ড, কোনো সাউন্ড হবে না, সবাই সাইলেন্ট হও, শুধু কথা শুনতে হবে। যা বলি, যা পড়াই, অ্যান্সার করবা, লিখবা। তাহলে রেচন তন্ত্র ইংলিশ নামটা সবাই লেখো, এক্সক্রিটরি সিস্টেম। আচ্ছা, সিস্টেম মানে কি স্যার? সিস্টেম মানে হচ্ছে তন্ত্র। সিস্টেম মানে কি? তাহলে যে তন্ত্রের মাধ্যমে এক্সক্রিশন হয় তাকে আমরা কি বলবো? এক্সক্রিটরি সিস্টেম। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে যে এক্সক্রিটরি, এই শব্দটা কোন শব্দ থেকে আসছে? এক্সক্রিশন। তাহলে এক্সক্রিশন মানে কি? কোনো কিছু বের করে দেওয়া, নিষ্কাশন। এক্সক্রিশন মানে কি? নিষ্কাশন। মানে সহজ কথা হচ্ছে রেচন। এক্সক্রিশন মানে কি? রেচন। তাহলে যে তন্ত্র রেচন সম্পন্ন করে সেই তন্ত্রকে আমরা কি বলি? এক্সক্রিটরি সিস্টেম। ওকে, সবাই তাহলে মার্ক করে ফেলি। ওকে, লেখা হয়েছে সবার? দেখো, এখন আমরা বইয়ের লাইন থেকে প্রথমে পড়ব। বলছে কি, আমরা নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ি। আমরা নাক দিয়ে কি করি? তোমরা সবাই নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ো? হ্যাঁ। আর কিছু দিয়ে কি নিঃশ্বাস ছাড়া যায়? হ্যাঁ, গাল দিয়ে। আচ্ছা, যাই হোক, তার মানে প্রথমে আসি, আমরা নিঃশ্বাস ছাড়ি বা নিঃশ্বাস ত্যাগ করি। তাহলে স্যার আমরা কি গ্রহণ করি? প্রশ্বাস নাকি নিঃশ্বাস? দেখো, আমরা বলি যে আমরা নিঃশ্বাস নিই, সবাই তো এটা বলি যে আমরা নিঃশ্বাস নিই। আসলে আমরা কোনটা নিই, কি গ্রহণ করি? প্রশ্বাস। আর কোনটা ত্যাগ করি? নিঃশ্বাস। ঠিক আছে, তাহলে নিঃশ্বাস কি করি? যখন কেউ মারা যায়, তখন কি বলে? শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। কি বলে? শেষ নিঃশ্বাস ত্যাগ। তাহলে নিঃশ্বাসটা কি করতে হয়? ত্যাগ করতে হয়। আচ্ছা, তার মানে আমরা নিঃশ্বাস ছাড়ি। আচ্ছা, এই নিঃশ্বাস ছাড়ার মাধ্যমে আমাদের দেহ থেকে একটা বর্জ্য পদার্থ বের হয়। যেমন আমরা দেখছি যে হচ্ছে কারখানাতে এই যে ওরাও একটা নিঃশ্বাস ছাড়ে, দেখছো? এর মাধ্যমেও কি বর্জ্য বের হয়? আমরা পড়বো এটা। ওকে, এখন শোনো, পরে বলছে কি, অতি গরমে আমাদের গা ঘামে। তার মানে গা ঘামে, তখনও আমাদের দেহ থেকে একটা দূষিত পদার্থ বের হয়। এরপরে আসো, এইসব পদার্থকে আমরা কি বলি? রেচন পদার্থ। এখন প্রশ্ন হচ্ছে, স্যার রেচন পদার্থগুলো আসলে কেমন, কেন এদেরকে বের করতে হবে? দেখো, অর্থাৎ রেচন পদার্থ হলো, এখান থেকে একটু তোমরা ব্র্যাকেট দাও, রেচন পদার্থ হলো সেই সব পদার্থ যেগুলো দেহের জন্য ভালো এবং প্রয়োজনীয়। হ্যাঁ, সবাই যে হ্যাঁ বললো, ভালো এবং প্রয়োজনীয়। এটা কি হবে? ওরা কেমন?
ক্ষতিকর এবং অপ্রয়োজনীয়। ভালো এবং প্রয়োজনীয় হইলে কি আমরা বের করতাম, বা আমাদের দেহ কি এটা বের করে দিত? তাহলে অবশ্যই এটা কি ক্ষতিকর এবং অপ্রয়োজনীয়। ক্লিয়ার? তাহলে রেচন পদার্থ কি বলো সবাই, একবারে বলো। রেচন পদার্থ হলো সেই সব পদার্থ যেগুলো দেহের জন্য ক্ষতিকর এবং অপ্রয়োজনীয়। আর রেচন পদার্থ বলতে কি বোঝায়? দেহের রেচন বলতে কি বোঝায়? দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থা। এই নিষ্কাশন মেইনলি নিষ্কাশন দিয়ে কি বোঝাচ্ছে? বের করে দেওয়া। নিষ্কাশন দিয়ে কি বোঝাচ্ছে? বের করে দেওয়া। ওকে, এবার চলে আসো পরে বলছে কি বিপাকের ফলে, মানে আমাদের দেহে যে বিক্রিয়াগুলো হয় তাকে আমরা বলি বিপাক বা মেটাবলিজম। কি বলা হয়? বিপাক বা মেটাবলিজম। এখন দেখো এই বিপাকের ফলে মানে মেটাবলিজমের ফলে, বিপাক মানে কি? আমি একটু আগে তোমাদের বলছি আমাদের কলকারখানার মধ্যে কি হয়, বিভিন্ন বিক্রিয়া হয়, রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়। আমাদের দেহের যে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া, তার মানে কোষের ভেতরে কোষের যে ক্রিয়া বিক্রিয়া সেগুলোকে আমরা কি বলি? বিপাক। তাহলে কোষের ক্রিয়া বিক্রিয়াকে কি বলা হবে? বিপাক। বিপাকের ফলে কি কি তৈরি হয় একটু দেখো, কি কি লেখা আছে। বলছে যে পানি, কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া। কি কি তৈরি হয়? পানি, কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া। আচ্ছা বুঝলাম, এরা খারাপ। আচ্ছা তুমি বলতে পারো স্যার পানি আবার কি করে খারাপ হয়? কার্বন ডাইঅক্সাইড না হয় আমরা বুঝি যে আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, কার্বন ডাইঅক্সাইড খারাপ বলে ত্যাগ করি। আবার ইউরিয়া খারাপ, কার্বন ডাইঅক্সাইড খারাপ, পানিও খারাপ। যখন পানির সাথে বিভিন্ন বর্জ্য পদার্থ মিশে যায় তখন সেই পানিটাও কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। আবার অনেক সময় পানি দিয়েই, পানির সাথে মিশানোর ফলেই সেই বর্জ্যটা দেহ থেকে মূত্র আকারে বের করা যায়। তো আমরা এখন পড়বো। দেখো প্রথমে বলছে কি এই পদার্থগুলো দেহ থেকে বের হবে। প্রশ্ন হচ্ছে এগুলো নিয়মিত ত্যাগ না করলে স্বাস্থ্যহানি ঘটে। এই পদার্থগুলো নিয়মিত ত্যাগ না হলে কি হয়? স্বাস্থ্যহানি। মানে কি হানি? মানে কি মধু? স্বাস্থ্য মধুর মতো হয়ে যায় না, স্বাস্থ্যহানি। প্রশ্ন অঙ্গহানি, অঙ্গ নষ্ট হয়ে যাবে, অঙ্গ পড়ে যাবে। হানাহানি, ক্ষতিগ্রস্ত করা, স্বাস্থ্যের ক্ষতি হবে, তাকে আমরা কি বলি? স্বাস্থ্যহানি। ওকে, এবং দেখো পরে বলছি এইসব দূষিত পদার্থ দেহের মধ্যে যদি জমে থাকে তখন কি দেখা যায়? বিষক্রিয়া। তাহলে বলো তো এগুলো যদি কখনো কেউ ঠিকমতো যদি ত্যাগ না করে তাহলে এগুলো কোথায় থেকে যাবে? দেহের মধ্যে থাকবে। তখন সেগুলো সবাই মিলে কি করবে? বিষক্রিয়া সৃষ্টি করবে। কি সৃষ্টি করবে? বিষক্রিয়া। এবং এর ফলে কি হতে পারে? মৃত্যুও হতে পারে। তাহলে তোমরা বলো সবাই, এখান থেকে যারা আছে তারা বলো, এগুলো যদি দেহের মধ্যে জমা থাকে তাহলে কি সৃষ্টি হবে? বিষক্রিয়া। তার তোমরা বলো তাহলে কি হতে পারে? তার মৃত্যু পর্যন্ত হতে পারে। হ্যাঁ, স্বাস্থ্যহানি তো হবেই, সাথে কি হতে পারে? তাহলে এগুলোকে নিয়মিত দেহ থেকে ত্যাগ হতে হবে, বের করতে হবে। ওকে, তাহলে কীভাবে এগুলো নিয়মিত বের হবে দেহ থেকে? দেখো প্রথমে বলছে কি এই সকল বর্জ্য পদার্থ কি দিয়ে বের হয়? সবাই একটু খেয়াল করো, তিনটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, এটা আমাদেরকে এভাবে মার্কিং করতে হবে। দেখো তো এই যে নিঃশ্বাস বায়ু, অর্থাৎ যে কার্বন ডাইঅক্সাইডের কথা বলছে, এই নিঃশ্বাস বায়ুটা কি দিয়ে বের হয়? মানে কি অংশ দিয়ে আমাদের দেহ থেকে বেরোনোর প্রসেসটা ঘটে? ফুসফুস। মানে আমরা সবাই জানি যে আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, বাতাসগুলো কোথায় যাবে? কোথায় যাবে বাতাস? ফুসফুসে যাবে। আমাদের ফুসফুস কয়টা? ফুসফুস দুইটা, ডান ফুসফুস, বাম ফুসফুস। তাহলে হৃৎপিণ্ড কয়টা? চারটা, তাই না? এই হৃৎপিণ্ড চারটা, হৃৎপিণ্ড একটা, ফুসফুস কয়টা? দুইটা। ঠিক আছে, সমস্যা নাই। এইসব টপিক তো তোমাদের মোটামুটি আছে, আবার নাই, তো এইগুলো পড়া যাবে। তাহলে ফুসফুস কয়টা বলো? দুইটা। সবাই একটু মনোযোগ দাও। সবাই কি আজকে আসেনি? আজকে কি বৃষ্টি হচ্ছিল আসার আগে? আচ্ছা, কম কম বৃষ্টি হচ্ছিল, তাই না? আচ্ছা, আজকে কি কেউ আসছো? আজকে প্রথম আসছো এমন কেউ কি আসছো? আসে নাই? আমার স্যারের মেয়ে আসতে চাইছিল, স্যার আমাকে ফোন দিছিল, মেবি সোমবারে আসতে পারে। ফুসফুস, চর্ম আর বৃক্ষ কি কি আছে দেখো তো। নিঃশ্বাস বায়ু কি হবে? ফুসফুস। ঘাম কি দিয়ে বের হয়? চর্ম মানে কি রে? চর্ম মানে কি? ত্বক, মানে চামড়া। চর্ম মানে কি? ত্বক। আর মূত্র কোথায় তৈরি হয়ে কি দিয়ে বের হবে? মূত্র হচ্ছে বৃক্ষ। তার মানে তিনটা জিনিস দেখো, তিনটা অংশ দিয়ে বের হবে। নিঃশ্বাস বায়ু, এটা বের করার প্রসেসের মধ্যে কোন অঙ্গ থাকে বলো সবাই? ফুসফুস। ঘাম বের করার জন্য কোন অঙ্গ থাকে? চর্ম। আর মূত্রের জন্য কোন অঙ্গ থাকে? সবাই মার্ক করছো?
যেভাবে আমি বইয়ে দাগাই সেভাবে মার্ক করে ফেলবা। ওকে, তাহলে আবার বলো তো, নিঃশ্বাস বায়ু বের করে কে, হেল্প করে কে? ফুসফুস। ঘাম ত্বক মানে চর্ম, আর মূত্র বৃক্ক। আমরা তাহলে এদের সম্পর্কে জানবো। বলছে কি এই তিনটিকে আমরা কি বলতে পারি? রেচন অঙ্গ। খেয়াল করে দেখো, এই তিনটা হচ্ছে রেচন পদার্থগুলোকে বের করার জন্য কাজ করে এবং পদার্থগুলোকে তৈরিও করে। তাহলে এদেরকে আমরা কি বলবো? রেচন অঙ্গ। আচ্ছা আমাকে একটু বলো তো তাহলে, কার্বন ডাইঅক্সাইড কিসের মাধ্যমে বেরোবে? বলো সবাই। কার্বন ডাইঅক্সাইড যে গ্যাস, এই গ্যাসটা কিসের মাধ্যমে বেরোবে? তাহলে এখানে লেখা আছে, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। কার্বন ডাইঅক্সাইড কিসের মাধ্যমে? ফুসফুসের মাধ্যমে। আচ্ছা, লবণ জাতীয় ক্ষতিকর পদার্থ কিসের মাধ্যমে? মানে ঘাম হিসেবে। ঘামের মধ্যে লবণ থাকে, ঘামের মধ্যে লবণ থাকে। সেটা আমি তোমাদের একটু পরে যখন পড়াবো তখন ডিটেলস দেখাই দিব যে ঘামের মধ্যে কিভাবে লবণ থাকে। আচ্ছা, আর বৃক্কের মাধ্যমে কি যায়? দেখো, বৃক্কের মাধ্যমে দেহের নাইট্রোজেন যুক্ত তরল দূষিত পদার্থ পরিত্যক্ত হয়। তাহলে বলো সবাই, এই কোয়েশ্চেনটা তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষার কোয়েশ্চেন, পরীক্ষাতে আসবে। নাইট্রোজেন যুক্ত দূষিত পদার্থগুলো কোন অঙ্গের মাধ্যমে বের হয়? সবাই বলো। তাহলে কোন দূষিত পদার্থ? নাইট্রোজেন যুক্ত। আবার বলো সবাই, নাইট্রোজেন যুক্ত দূষিত পদার্থ কিসের মাধ্যমে বের হবে? বৃক্কের মাধ্যমে। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে বৃক্কের মাধ্যমে কারা বের হবে, অ্যান্সার কি হবে? নাইট্রোজেন যুক্ত দূষিত পদার্থ। ওকে, নেক্সট দেখো, মূত্রের মাধ্যমেই দেহের শতকরা ৮০% নাইট্রোজেন ঘটিত পদার্থ পরিত্যক্ত হয়। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু তাকাও। দেহের ভেতরে যত নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থ আছে তাদের ৮০% মানে কি? কত পার্সেন্ট? ৮০%। মানে পুরো যত নাইট্রোজেন ঘটিত খারাপ পদার্থ আছে তার ৮০% পদার্থ কিসের মাধ্যমে বের হয়? মূত্রের মাধ্যমে। কিসের মাধ্যমে? বলো সবাই, কিসের মাধ্যমে? তাহলে মূত্রের মাধ্যমে কত পার্সেন্ট নাইট্রোজেন ঘটিত পদার্থ বের হবে? ৮০%। বর্জ্য দেহ থেকে পরিত্যক্ত। এটা এমসিকিউতে আসবে, এমসিকিউতে আসবে। মূত্রের মাধ্যমে কত পার্সেন্ট নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ? ৮০%। কি হচ্ছে? ৮০%। আচ্ছা, তাহলে সবচেয়ে বেশি পরিমাণ নাইট্রোজেন জাতীয় পদার্থ বের হয় কিসের মাধ্যমে? মূত্রের মাধ্যমে। আর মূত্র তৈরি করতে হেল্প করে কোন অঙ্গ? বৃক্ক। মূত্রের জন্য রেচন অঙ্গ কোনটা? আচ্ছা, তাহলে বলো তো সবচেয়ে বেশি কাজ করে কোন রেচন অঙ্গ? তাহলে আমরা কোন রেচন অঙ্গকে প্রধান রেচন অঙ্গ বলতে পারি? বৃক্ক। বুঝতে পারছো? তাহলে কোন রেচন অঙ্গকে প্রধান রেচন অঙ্গ বলবো? বৃক্ক। সবাই তাহলে এটা মার্ক করো। তাই বৃক্কই প্রধানত রেচন অঙ্গ হিসেবে বিবেচিত হয়, বা প্রধানত বা প্রধান। আমাদের যদি পরীক্ষাতে আসে প্রধান রেচন অঙ্গ কি, অ্যান্সার কি হবে? বৃক্ক। ওকে, এবার চলে আসো, লাস্টের লাইনটা সুন্দর করে আমরা ব্র্যাকেট দিব এবং এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, এটা দুইটা ব্র্যাকেট দাও। যে তন্ত্র রেচন কার্যে সাহায্য করে তাকে আমরা কি বলবো? তাহলে খেয়াল করো, রেচন তন্ত্র কাকে বলে? সহজ কথা, যে তন্ত্র রেচন কাজে সাহায্য করে তাকে আমরা কি বলবো? তন্ত্র কিভাবে তৈরি হয় স্যার? তন্ত্র তৈরি হয় অনেকগুলো অঙ্গ মিলে। তোমরা একটা কাজ করো, সবার কি উপরে তো অনেক কিছু লিখছো, উপরে কি আর জায়গা আছে? হ্যাঁ, এই নিচে এখানে আছে না? আচ্ছা, এইখানে তোমরা একটা জিনিস ছোট করে লেখো, সেটা হচ্ছে অনেকগুলা কোষ মিলে কি তৈরি হয়? তোমাদের পড়াইছিলাম টিস্যু, মনে আছে? প্রথম অধ্যায়ে পড়ছিলাম অনেকগুলা কোষ মিলে কি তৈরি হয়? টিস্যু। অনেকগুলো টিস্যু মিলে কি তৈরি হয়? অঙ্গ। অনেকগুলো অঙ্গ মিলে কি তৈরি হয়? তন্ত্র। অনেকগুলো তন্ত্র মিলে কি তৈরি হয়? দেহ। তার মানে দেখো তো, সহজ কথা, রেচন অঙ্গগুলো মিলে কি তৈরি হবে? রেচন তন্ত্র। ঠিক আছে, রেচন অঙ্গগুলো মিলে কি তৈরি হবে? রেচন তন্ত্র। ওকে, তাহলে কি রেচন তন্ত্র কাকে বলে আমরা বুঝতে পারছি। এখন দেখো, তাহলে মোটামুটি আমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়েছে। তাহলে আমি তিনটা বিষয় তোমাদের একটু মনে করাই দিতে চাচ্ছি। বলো তো, আমরা যে নিঃশ্বাস বায়ুটা ত্যাগ করি সেটার জন্য কোন অঙ্গটা বেশি ভূমিকা রাখে? ফুসফুস। যে ঘাম বের হয় তার জন্য কোন অঙ্গ? চর্ম মানে কি? ত্বক। আর নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থগুলো বের হয় হচ্ছে মূত্রের সাহায্যে, সেখানে কোন অঙ্গ কাজ করে? আর নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থের কত পার্সেন্ট? 80%। তাহলে প্রধান রেচন অঙ্গ কোনটা হবে?
পারবো আমরা। আর রেচন তন্ত্র মানে কি? যে তন্ত্রের সাহায্যে, বা আমরা সহজে কি বলতে পারি, যে তন্ত্র রেচন কার্য সম্পন্ন করে বা রেচন কার্যে সাহায্য করে বা রেচন কার্য সম্পন্ন করে তাকে আমরা কি বলবো? রেচন তন্ত্র। ইংলিশ নাম কি স্যার? রেচনের ইংলিশ নাম কি? তোমাদের বই কি তাই লেখা? এক্সকিউটরি সিস্টেম তো? ওকে, ঠিক আছে। এখন চলো তাহলে আমরা এখানে আর কিছু কাজ আছে প্র্যাকটিক্যাল টাইপের, ওগুলো পরে বোঝাবো। তোমরা একটা কাজ করো, সবাই এখানে চলে আসো। অল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, আমাদের দেহের মধ্যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় কোষে। অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড দেহের জন্য তেমন ক্ষতিকর নয়, কিন্তু বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড কি? বিষাক্ত এবং দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এখন স্যার প্রশ্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড কখন তৈরি হয়, কেন তৈরি হবে? দেখো, আমাদের দেহে একটা বিক্রিয়া ঘটে। সবাই এই ফাঁকা জায়গায় সুন্দর করে লিখবা দ্রুত, আমার লেখাটাকে লেখা হয়ে যাবে। শ্বসন বিক্রিয়া লেখো সবাই। কি লিখবো? শ্বসন বিক্রিয়া। আমাদের কোষে একটা বিক্রিয়া ঘটে। শ্বসন বিক্রিয়া কোথায় ঘটে? কোষে ঘটে। এই বিক্রিয়াটা কি? এই বিক্রিয়াতে অংশগ্রহণ করে হচ্ছে গ্লুকোজ, C6H12O6। এই যৌগটার নাম কি? গ্লুকোজ। এই গ্লুকোজ বিক্রিয়া করে অক্সিজেনের সাথে, বিক্রিয়া করে কি উৎপন্ন করে স্যার? শক্তি। তোমরা কি দেখছো? তাহলে শ্বসন বিক্রিয়া কোথায় ঘটে? কোষে। কে কে বিক্রিয়া করে লিখে ফেলো। গ্লুকোজ প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? শক্তি প্লাস পানি এবং কার্বন ডাইঅক্সাইড। সবাই বিক্রিয়াটা লেখো। এটা আমাদের দেহের সকল কোষে ঘটে। এই বিক্রিয়াটা দেহের সকল কোষে ঘটে। ওকে, হয়ে গেছে? আচ্ছা দেখো তাহলে, গ্লুকোজ এবং অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? শক্তি, পানি আর কার্বন ডাইঅক্সাইড। প্রেজেন্ট কি নেওয়া শেষ? ওকে, আমার কাছে দিও লাস্টে। হ্যাঁ, দেখো সবাই ঠিকমতো প্রেজেন্ট দিয়ে আমার কাছে দিও, আমার অবশ্যই দিও। ওকে, সবাই লিখেছো? তাহলে আমাকে বলো যে গ্লুকোজ অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? সবাইকে বলতে হবে কি উৎপন্ন হয়। সবাইকে বলতে বলছি। তার মানে তোমরা, মানে আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করি সেই কাজের জন্য আমাদের কি লাগে? সেই শক্তিগুলো তৈরি হয় কোন বিক্রিয়ার মাধ্যমে? কোন বিক্রিয়া? শোষণ না, এর নাম কি? শ্বসন। ইংলিশ নাম হচ্ছে স্যার রেসপিরেশন। বিক্রিয়ার নাম কি? রেসপিরেশন প্রক্রিয়া। এখন দেখো তাহলে শ্বসন বিক্রিয়াতে শক্তি উৎপন্ন না হলে কি আমরা কাজ করতে পারবো? বলো। আবার দেখো তো, এই বিক্রিয়াটা ভালো, খুবই ভালো, কারণ সে কি উৎপন্ন করে দিচ্ছে? ছেলেরা এদিকে দেখো, শ্বসন বিক্রিয়া অনেক ভালো, কারণ সে কি উৎপন্ন করে দিচ্ছে? কিন্তু সে আবার একটুখানি খারাপও আছে, কারণ সে কি উৎপন্ন করতেছে? কার্বন ডাইঅক্সাইড। কি দেহের জন্য, কোষের জন্য ভালো? খারাপ না? যদি অল্প অল্প কার্বন ডাইঅক্সাইড জমে জমে অনেক কার্বন ডাইঅক্সাইড হয়, তাহলে আমরা একসময় মারাই যাব, কোষগুলো মারা যাবে। তাহলে সহজ কথা হচ্ছে, যে বিক্রিয়াটা আমাদের জন্য অনেক ভালো কাজ করতেছে সে একটু একটু খারাপও করে। সে কি উৎপন্ন করে? কার্বন ডাইঅক্সাইড। তার মানে সহজ কথা হচ্ছে, আমি তোমাদের যেটা বোঝাচ্ছি দেখে তাকাও। শ্বসন বিক্রিয়ার সময়, দেখো লেখা আছে বইয়ে, কোন বিক্রিয়া? শ্বসন বিক্রিয়া মানে ক্রিয়ার সময় আমাদের দেহকোষ বর্জ্য হিসেবে কি উৎপন্ন করে? এই গ্যাস, মানে কোন গ্যাস? কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। কোষ থেকে, দেখো কোষ থেকে তুমি যদি ভাবো যে শ্বসন বিক্রিয়া তাহলে ঘটার দরকার কি? শ্বসন বিক্রিয়া বন্ধ, তাহলে কি শক্তি উৎপন্ন হবে? শক্তি উৎপন্ন করার জন্য অবশ্যই কি লাগবে? শ্বসন বিক্রিয়া ঘটানো লাগবে। কোষ থেকে এই কার্বন ডাইঅক্সাইডটা দেহের বাইরে বের হয়ে যাবে। এখন কোষ থেকে কিভাবে দেহের বাইরে বের হবে? রক্ত একে কোথায় নিয়ে আসবে? এই পয়েন্টটা সবাই মার্ক করি। তাহলে কিভাবে দেহের বাইরে বেরোবে? রক্তকে কোথায় নিয়ে আসবে? ফুসফুসে নিয়ে যায়। রক্ত একে কোথায় নিয়ে যায়? ফুসফুসে। এরপরে দেখো, পরে বলছে কি, আমরা যে নিঃশ্বাসের সাথে যে বায়ুটা ত্যাগ করি, নিঃশ্বাসের সাথে যে বায়ু ত্যাগ করা হয়, সেই বায়ুতে শতকরা 4 ভাগ, মানে কত পার্সেন্ট? শতকরা 4 ভাগ কি থাকে? শতকরা 4 ভাগ আসবে, সমস্যা নাই, কার্বন ডাইঅক্সাইড থাকে। বলতে
নিঃশ্বাসের মাধ্যমে আমরা যে বাতাসটা ছাড়ি, যে বায়ুটা ছাড়ি, আমরা বলি কি অক্সিজেন ত্যাগ করি, না সরি কি বলি, অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। কিন্তু আমরা যে বাতাসটা ত্যাগ করি সেই বাতাসের সব মিলায় কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড থাকে? তাহলে কি পুরা বাতাসটাই কার্বন ডাইঅক্সাইড? কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড? তাহলে তোমাদের প্রশ্ন স্যার, তাহলে আমরা যে বলি আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, প্রশ্ন আসতে পারে না মাথায়? দেখো, আমরা যে বাতাসটা গ্রহণ করতাম এই বাতাসের মধ্যে, আমি ওভারঅল একটা সিনারিও তোমাদেরকে বোঝাই দিই, যে বাতাসটা আমরা গ্রহণ করি সেই বাতাসের মধ্যে ধরে নাও 78% নাইট্রোজেন, আমরা সহজ সুবিধার জন্য ধরতেছি, মনে করো 80% নাইট্রোজেন, বাকি যে 20% থাকে সেই 20% কি থাকে? অক্সিজেন। ধরি আমরা 79% নাইট্রোজেন, 20% অক্সিজেন, সাথে আরও কিছু আছে। তোমার প্রশ্ন আছে বাতাসের মধ্যে কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড? 0.03%। তাহলে আমরা যখন বাতাসটা নিব, প্রকৃতির এই বাতাসের মধ্যে কত পার্সেন্ট অক্সিজেন? 20%। সেখানে কার্বন ডাইঅক্সাইড কত পার্সেন্ট? 0.03%, 4% না। সবাই কি বুঝতে পারছো? আমরা যেটা নিব আর যেটা আমরা বের করে দিব, সেখানে ওই নাইট্রোজেন কি আমাদের দেহে প্রবেশ করে? তাহলে সব নাইট্রোজেন আবার বেরোবে না? বেরোচ্ছে না? তাহলে নাইট্রোজেন কত পার্সেন্ট? 80%। বাকি থাকে কত? 20। আগে অক্সিজেন ছিল 20%, এখন ওই 20%-এর মধ্যে 16% থাকে অক্সিজেন, বাকি 4% কি হয়? কার্বন ডাইঅক্সাইড। বুঝতে পারছো? তার মানে আমরা যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিই 0.03%, আর ছাড়ি কত? 4%। তার মানে বেশি ছাড়ি না? এই জন্য এটা বোঝানো হয়েছে। বুঝতে পারছো? তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এটা তোমাদের বৃত্তি পরীক্ষায় আসবে। তোমাদের বৃত্তি পরীক্ষা হবে না? না কি হ্যাঁ হবে কি না? আমরা হচ্ছে বৃত্তি যারা দিবা, কে কে বৃত্তি পরীক্ষা দিতে চাও? হাত তোলো। যে অল্প হাত তুলবে সে বৃত্তি পাবে না, জোরে হাত তোলো। 3জন প্রেজেন্ট দেয়নি কেন? ও, তোমার 5টা থেকে 6টায় কে কে আসছে? 5টা থেকে 6টার ব্যাচ থেকে কথা না, যাও 5টা থেকে 6টার ব্যাচ থেকে কে কে আসছে? ও আচ্ছা, তুমি তো রেগুলার করতেছো। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আর একজন প্রেজেন্ট দাওনি, আমি লাস্টে দেখতেছি। তাহলে সবাই বলো, বায়ুতে কত পার্সেন্ট? নিঃশ্বাস বায়ুতে কত পার্সেন্ট? 4%। তোমরা এটা দাগায় রাখো, এবং এটা তোমাদের ইয়ার ফাইনাল বলো, বৃত্তি পরীক্ষা বলো, আমি জুবাইর ভাই আরও একসাথে মিলে তোমাদের ভাবছি, যদি তোমরা চাও তোমাদের নিয়ে ব্যাচ করতে, যারা মানে স্পেশালি বা এক্সট্রা করতে চায়, তাদের স্পেশালি বা এক্সট্রা কিছু ক্লাস আমরা নিব। আর বৃত্তি তো পুরো বইয়ের উপরে হয়, তাই না? জানো তো? তো সেক্ষেত্রে আমাদের প্রিভিয়াসটা পড়তে হয়, রিভিশন, ওইগুলোই মেইনলি গোছায় পড়ানো হবে। যদি তোমরা চাও অফিসে কথা বলতে পারো, তারপরে আমরা ডিসিশন নিব ইনশাল্লাহ। দেখো, তাহলে সবাই বলো, নিঃশ্বাস বায়ুতে কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড? আর সাথে কি থাকে? কিছু জলীয় বাষ্প থাকে। তাহলে কি আমরা নিঃশ্বাস বায়ু, কার্বন ডাইঅক্সাইডের উৎস সবকিছু কি বুঝতে পারছি? ওকে, এবার চলে আসি, আমরা কি পড়বো? ঘর্ম বা ঘাম, আর কি পড়বো? মূত্র। তো প্রথমে আসো, প্রথমে তোমাদের ফেভারিট জিনিসটাই পড়বো। ও না, মূত্র ইংলিশ নাম কি তাই বলো? আরে বাবা, মানে পড়ার জন্য খুব ইম্পর্টেন্ট এটা। যারা 9-10-এ ওঠে তাদের এই অধ্যায়টা অনেক ফেভারিট থাকে, মূত্রের অধ্যায়। ইংলিশ নাম কি বলো? ইউরিন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এদিকে তাকাও, এটা দেখো, এখানে তো অনেক কিছুই আছে। দেখো এখানে কি কি আছে? এখানে অনেক কিছুই আছে। তার মধ্যে আমরা দেখবো হচ্ছে, দেখো এই জিনিসটা দেখো, এটা কি বলো তো? এই দুইটা কি নাম? কেউ বলছে বৃক্ক, কেউ বলছে কিডনি, লিভার বলতেছো। লিভার, এগুলো লিভার। কে কে লিভারের পক্ষে? যকৃৎ। আইফোন আজকে না, আজকে আর আইফোন বলবো না। দেখো না, এগুলো হতে পারে, এগুলো আইফোনও হতে পারে। একটা কিডনি মানে একটা আইফোন। তাহলে এগুলোর নাম কি বলো? কিডনি। কিডনির বাংলা কি স্যার? বৃক্ক। ওকে, এদিকে তাকাও, কিডনি আসলে কি করে? এই কিডনিগুলোর ভেতরে যদি আমরা যাই, সবাই দেখো, এখানে কিডনির ভেতরে রক্ত যায়। রক্ত হচ্ছে দূষিত পদার্থগুলোকে নিয়ে কিডনির মধ্যে যায়, এবং কিডনি তখন ওই দূষিত পদার্থগুলো থেকে, মানে রক্ত থেকে দূষিত পদার্থগুলোকে ছেঁকে নেয়। কি করে নেয়?
ছেঁকে নেয়, ছেঁকে মূত্র হিসেবে দেহের বাইরে বের করে দিতে সাহায্য করে। এখানে রক্ত যাচ্ছে, রক্ত বেরোচ্ছে। আর এইটা দেখো, এটা দেখতে পাচ্ছ, এখান থেকে মূত্র, এর নাম ইউরেটার। এখান থেকে মূত্র কোথায় আসতেছে স্যার? ওইটা তো আর হয় না। এখান থেকে মূত্র কোথায় আসবে? এর ভেতরে নেফ্রন থাকে, সেই নেফ্রনের মধ্যে কি উৎপন্ন হয়? এগুলো হচ্ছে নেফ্রন। দেখো, এই যে দেখো, এদিকে তাকাও, দেখছো বিভিন্ন পানি সহ বিভিন্ন উপাদান এর ভেতরে যাচ্ছে। একদম সাইলেন্ট, এই সময়টা একদম সাইলেন্ট থাকো, কেউ কোনো কথা বলবো না, আমার যেন কোনো কিছু বলতে না হয়। সবাই দিকে দেখো, বৃক্কের ভেতরে রক্ত যাবে, কে যাবে? সেই রক্তগুলো থেকে যে দূষিত বা বর্জ্য পদার্থ থাকবে সেগুলো মূত্রর মানে বৃক্ক করবে কি, ছেঁকে নিবে। ছেঁকে রক্ত যেগুলো ভালো সেগুলোকে আবার দেহে পাঠাই দিবে। পাঠাই দিয়ে বাকি যে উপাদানগুলো, মানে দূষিত যে উপাদানগুলো, সেগুলোকে কি করবে? এদিকে তাকাও, এখান থেকে যদি আমরা দেখি, খেয়াল করো, এইখান থেকে মূত্রটা তৈরি হয়ে কোথায় আসবে? একটা থলির মধ্যে। কোথায় আসবে? একটা, সেই থলির ভেতরে এসে তারপরে সেখান থেকে মূত্র নালী হয়ে দেহের বাইরে বের হয়ে যাবে। তার মানে খেয়াল করো, তোমাদের বইয়ে একটা ছবি আছে, সবাই একটু মিলাও, তোমাদের বইয়ের ছবির সাথে সবাই একটু মিলাও। আমি তোমাদেরকে আগেটা জিনিস বুঝাই দিই। দেখো, প্রথমে একটা ছবিতে একটা অংশ আছে, দেখো লেখা আছে বৃক্ক, পেয়েছো? আগের পেজে আছে, পেয়েছো? দুইটা বৃক্ক। তাহলে বৃক্ক কয়টা? এই বৃক্ক মানে কি? অনেকে এটাই ভুলে যাও যে স্যার কিডনি আর বৃক্ক। খেয়াল করো, আসলে বৃক্ক নামটা কেন হয়েছে? বৃক্ক, এই কতে কি, কতে কিডনি, এটা কখনো আর ভুল করা যাবে না। বৃক্ক মানে কি? কিডনি, ঠিক আছে? বৃক্ক কিডনি, রিপিট করো, কি হবে? বৃক্ক কিডনি। আচ্ছা, এবার দেখো, অনেকে বলো কিডনি, এখন দেখো কিডনি কি হবে। এদিকে তাকাও, তাহলে বৃক্কের ভেতরে রক্ত নিয়ে যাবে হচ্ছে ধমনী। কে নিয়ে যাবে? তাহলে সেই ধমনীর নাম কি হবে? বৃক্কীয় ধমনী। ইংলিশ নাম হচ্ছে রেনাল। বৃক্কের অ্যাডজেক্টিভ হচ্ছে রেনাল, তাহলে ইংলিশ নাম কি হবে? রেনাল আর্টারি। তাহলে বাংলা নাম কি হবে? দেখো লেখা আছে বৃক্কীয় ধমনী, পেয়েছো? তাহলে বৃক্কীয় ধমনীর দিকে তীর দিয়ে দাও কিডনিতে। বৃক্কীয় ধমনী যেখানে মার্ক করা সেখানে কিডনিতে তীর দাও, সরি মানে কিডনির দিকে তীর দাও, কিডনিতে না। আমি দেখাই দিচ্ছি, ওটা তোমাদের বোঝা অত লাগে না, তারপরেও যেহেতু পড়াই দিচ্ছি। দিকে তাকো, দেখো এই উপরেরটা কি দেওয়া? বৃক্কীয় ধমনী। তোমরা কি করবা? এই বৃক্কীয় ধমনী দিয়ে তীর, মানে কি তীরটা কিডনির দিকে দিয়ে দাও। এটা অনেক জুম করা তো এই জন্য এটা নেয় না। আচ্ছা, আর কিডনি থেকে বেরোবে এইদিকে তীর দিবা হচ্ছে বৃক্কীয় শিরাতে। দেখছো? এটা আমি দিতে পারবো না, এবার যদি হয় আর কি। এদিকে তাকাও, হবে না, কারণ এটা অনেক বেশি জুম করে যখন দাগাতে হয়। এবার বুঝতে পারছো? এবার এইদিকে কি হবে? শিরাতে এদিকে তীর হবে। ওকে, ডান। খেয়াল করি সবাই, তাহলে পরেরটা দেখো। এখন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। এর ভেতরে ছাঁকনি, ছাঁকনি থাকে। বৃক্ক একটা কি যন্ত্র? ছাঁকনি যন্ত্র। নর্মালি তোমরা কখনো কোনো কিছু ছাঁকছো? যেমন হচ্ছে চা, তারপরে কি শরবত, এগুলা ছেঁকে ছেঁকে তারপরে খেতে হয় না? এখন দেখো, ছাঁকনি দিয়ে, কথা না, ছাঁকনি দিয়ে যা তুমি ছেঁকে নাও সেটা কি তুমি আবার কোথাও রেখে দাও? কি করো সেগুলা? তাহলে এই কিডনি করে কি, ওর ভেতরে যে ছাঁকনি যন্ত্র আছে সেটা দিয়েও ছাঁকে। কাদেরকে ছাঁকে? তিনটা পদার্থ। তোমার দেখো বইয়ে লেখা আছে, সবাই পড়ো, ওই পেজে যাও আবার। ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড আর অ্যামোনিয়া। কি কি লেখা আছে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড আর কি? অ্যামোনিয়া। তাহলে কি কি বলো সবাই একটু দেখো, তাহলে কি কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, এই তিনটা পদার্থ আগে আমরা মনে রাখবো। দেখো সেকেন্ড, থার্ড লাইনে লেখা আছে, কি কি লেখা আছে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড আর কি? অ্যামোনিয়া। ওকে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, মার্ক করছো? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদি কি পদার্থ? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। আচ্ছা,
এগুলোকে এরা দেহের জন্য কি ক্ষতিকর। সবাই একটু আই থিঙ্ক আমার হচ্ছে এখানে এটা দেখো, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপর কি অ্যামোনিয়া। এই তিনটা পদার্থ ভালো করে মনে রাখতে হবে আমাদের, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া। ওকে, এবার মনোযোগ দাও। বৃক্ষকে মূত্র তৈরির কারখানা বলা হয়। বৃক্ষকে কি বলা হয়? কারখানায় সব কিছু কি হয়? তৈরি হয়। মূত্র তৈরি হয় কোথায়? বৃক্ষে। মূত্র তৈরি হয় কোথায়? বৃক্ষে। কোথায়? বৃক্ষে না, সরি, বৃক্ষে। তাহলে বৃক্ষ কি হবে? মূত্র তৈরির কারখানা। এবার আসো, বৃক্ষ কোথায় থাকে আর কয়টা থাকে? আমরা অলরেডি দেখে ফেলছি বৃক্ষ কয়টা থাকে। এবং দেহের পেছন দিকে মেরুদণ্ডের দুপাশে, সবাই মার্ক করো, কোথায় থাকে মেরুদণ্ডের? কয়টা বৃক্ষ? স্টার দিয়ে রাখো, এটা পরীক্ষায় আসবে। 2টা বৃক্ষ। মেরুদণ্ডের দুপাশে মানে কি? আমাদের মাঝখানে যে পিঠ বরাবর হাড়, এটা কি মেরুদণ্ডের হাড় না? তার দুই পাশে থাকে, ঠিক আছে? এই মেরুদণ্ড থাকে, তার দুই পাশে কি থাকে? 2টা। উপরেও থাকে না, নিচের দিকেও থাকে না, এই বরাবর থাকে, এই কোমরের এই বরাবর, ঠিক আছে? আবার ভাবতে পারো স্যার পেটের দিক থেকে না, পেছন দিক থেকে কাছাকাছি থাকে। ওকে, সবাই এটা এবার গোল করো। বৃক্ষ কিসের মতো কাজ করে? ছাকনির মতো। স্টার দাও, পরীক্ষাতে আসবে। ছাকনির মতো কাজ করে কোন অঙ্গ? অ্যান্সার কি হবে? বৃক্ষ। আচ্ছা, এবার আসো, যকৃৎ নামে যে অঙ্গটা আছে সে একটা কাজ করে। সে করে কি? আমাদের দেহের অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডকে ভাঙে। কাকে ভাঙে? সবাই একটু মনোযোগ দাও তো। অ্যামাইনো অ্যাসিডকে ভাঙে কে? বৃক্ষ নাকি যকৃৎ? এটা কিন্তু ভুল করবা তোমরা পরীক্ষাতে, এজন্য মনে রাখতে হবে অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডকে ভাঙে কে? ভাঙাভাঙির কাজ কে করে? যকৃৎ, ঠিক আছে? আর বৃক্ষ কি করে? ছাকনির কাজ করে। এখন এই অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে, আসলে অ্যামাইনো অ্যাসিড কীভাবে তৈরি হয়? আমরা যে প্রোটিন জাতীয় খাবার খাই না, আমরা কি খাই? তোমরা যে মাছ মাংস খাও, এগুলো কি? এই প্রোটিন জাতীয় খাবার থেকে কি উৎপন্ন হয়? অ্যামিনো অ্যাসিড। ভেঙে কি উৎপন্ন করে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া। এগুলো কেউ ভালো না, সবাই কি খারাপ। তাহলে এদেরকে রেখে দেওয়া যাবে? এদের কী করতে হবে? প্রথমে ছেঁকে ফেলতে হবে এই বর্জ্য পদার্থগুলোকে। এরা হচ্ছে দেহের জন্য কি ক্ষতিকর। এরপরের লাইনটা খেয়াল করো, বৃক্ষ কি করে? এদেরকে রক্ত থেকে ছেঁকে নেয়। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। বৃক্ষ কি করে? এদেরকে রক্ত থেকে ছেঁকে নেয়। বৃক্ষ এদেরকে রক্ত থেকে ছেঁকে নেয় এই ক্ষতিকর পদার্থসমূহ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এমন এগুলো খুব অল্প থাকে। এই ক্ষতিকর পদার্থগুলো যদি দেহ থেকে বের করতে হয়, তাহলে এদেরকে সহজে এদের মতো করে বের করা যায় না। এদেরকে প্রথমে পানির সাথে মেশাইতে হয়। পানির সাথে মেশানোর ফলে তখন দেহ থেকে সরাসরি মূত্র হিসেবে বের করে ফেলা যায়। তবে প্রথম কথা হচ্ছে এই পদার্থগুলোকে কিসের সাথে মেশাতে হবে বলতো? পানির সাথে মেশাতে হবে। তখন এর কালার কি হয়ে যাবে? হালকা হলুদ। কি হয়ে যাবে? হালকা হলুদ বর্ণের মূত্র। কেমন মূত্র? হালকা হলুদ বর্ণের মূত্র। তার মানে খেয়াল করো, সহজ কথা হচ্ছে, মনে করো কেউ যদি পানি পরিমিত পরিমাণে বা বেশি বেশি খায়, তাহলে তার মূত্রের মধ্যে কি পানি বেশি থাকবে, তাই না? তখন ওই বর্জ্য পদার্থগুলো যদি পানির মধ্যে জমে, পানি তখন যখন মূত্র হিসেবে বেরোবে, মূত্রের কালার তখন কী হবে? হালকা হলুদ। কিন্তু ধরো এমন একজন হলো যে পানি খাচ্ছে না, পানি খুব কম খায়, তাহলে কি সমস্যা হবে? পানি অল্প কিন্তু বর্জ্য পদার্থ কি বেশি, তখন মূত্রের কালার কি হবে? গাঢ় হলুদ। কি হবে? ওই লাল কেন হবে? রক্ত বেরোলে তখন লাল হবে। অনেকের বিভিন্ন রোগ হতে পারে, কিডনিতে পাথর হতে পারে, স্টোন হতে, শুনছো না? কিডনিতে পাথর হতে পারে, মূত্রথলিতে পাথর হতে পারে। ওইসব জায়গায় যদি পাথর হয় তখন রক্তের সাথে এগুলো যেতে পারে। এগুলো খুবই মানে ডেঞ্জারাস কেস। তবে সহজ কথা হচ্ছে, বলো মূত্রের কালার কেমন হয় তাই বলো আগে। হালকা হলুদ। এটা পরীক্ষাতে আসবে। আগামী দিন তোমাদের শুক্রবারে যে এক্সাম নিব, ওই এক্সামে দিব মূত্রের রং কেমন, গাঢ় হলুদ, হলুদ, গোলাপি, কোনোটি নয়। দেখো, কেউ কেউ চাইলে দাগা রাখতে পারো পিঙ্ক। এখন দেখো ইউরেটারের মাধ্যমে। আচ্ছা, আগে দেখো আমরা একটা অঙ্গ দেখছি সবাই। তোমরা আবার এই ছবিতে একটু আসো, এই ছবিতে আসো। দেখো এখান থেকে মূত্র নেমে কোথায় আসবে? মূত্রথলি। কোথায় আসবে? সেখান থেকে বেরোবে কি দিয়ে? অ্যান্সার দাও। কোথায় আসবে? মূত্রথলি। বেরোবে কি দিয়ে? মূত্রনালী। তাহলে আমাকে বলো তো, এই বৃক্ষ থেকে মূত্রথলি পর্যন্ত এটাকে বহন করে নিয়ে আসবে কে? ইউরেটার। তাহলে বলো
মূত্র থলি পর্যন্ত বহন করে কে নিয়ে আসবে? কোথায় এসে জমা থাকবে? সবাই এই থলির মধ্যে একটা শব্দ লেখো, জমা। তাহলে মূত্র থলির মধ্যে কে জমা থাকে? মূত্র। না জমা থাকে তো সমস্যা, মনে করো যদি সবসময় মূত্র দেহ থেকে বেরোইতেই থাকে তাহলে তো সমস্যা। এই জন্য মূত্র কি হবে? শোনো, কিডনি কিন্তু প্রতি মিনিটে 1 মিলিলিটার মানে 1 ml 1 ফোঁটা মূত্র তৈরি করে। এখন মনে করো প্রতি মিনিটে 1 ফোঁটা করে, তাহলে কি সবাই কি জমা হবে? মূত্রথলিতে জমা হয়। এখন প্রশ্ন হচ্ছে মূত্রথলির ধারণ ক্ষমতা কত জানো? 750 ml। কত? আচ্ছা, এবার দেখো, কিন্তু 750 ml হয়ে গেলেই মূত্র ত্যাগের ইচ্ছা হয় না, আরও আগে থেকে হয়। যদি এমন হতো, ধরো যে 750 ml হয়ে গেছে, এরপরের মূত্র ত্যাগের ইচ্ছা জাগছে, তুমি বসে আছো বাসের মধ্যে, তাহলে তো হবে না। এজন্য মূত্র ত্যাগের ইচ্ছা জাগে যখন 300 ml হয়ে যায়, তারপর থেকে। মনে করো এখন ধরো ক্লাসের মধ্যে কারোর মূত্র ত্যাগের ইচ্ছা জাগছে, তাহলে সে যদি এখন মূত্র ত্যাগ না করে তাও কি সে পরে যেতে পারবে। তার মানে মূত্র ত্যাগের ইচ্ছা জাগবে কখন? আরো অনেক আগে থেকে, ধারণ ক্ষমতার আগে থেকে। আচ্ছা, এখন শোনো, এই কথাগুলো কিছুটা লেখা আছে, আমি বলি, শেষ করি। দেখো, তোমরা আমাকে সবাই বলো এখন, মূত্র কিডনি থেকে পরিবহন করে নিয়ে আসে কে? বলো, কে নিয়ে আসে? ইউরেটার। কোথায় জমা থাকে? থলির মধ্যে সবকিছু জমা থাকবে। আচ্ছা, নির্দিষ্ট সময় পর মূত্রের কি অনুভূত হয়? বেগ। এটাই বলতেছিলাম, নির্দিষ্ট সময় পরে যখন একটু 300 ml হয়ে যায়, 320 ml হয়ে যায়, 280 ml হয়ে যায়, তখন মূত্রের বেগ অনুভূত হয়। এরপরে বলছে কি, মলদ্বারের মতো মূত্রথলির দ্বারেও সংকোচন প্রসারণ কি থাকে? পেশি থাকে। মানে মূত্র ত্যাগের ইচ্ছা হচ্ছে, মনে করো কাকে বলা যায়? রোহিত না তোমার নাম? রোহান। আচ্ছা রোহিত, এই হাসলে কেন? মনে করো মূত্র ত্যাগের ইচ্ছা লাগছে, কিন্তু ও ক্লাসে বসে আছে। ক্লাসে যদি বসে থাকে তাহলে কি মানে বিষয়টা হচ্ছে কি, এখানে কি থাকে? পেশি থাকে। পেশিগুলো হচ্ছে রাস্তাটা আটকাই দিবে যে না, এখন ক্লাস চলতেছে, মূত্র ত্যাগ করা যাবে না। তাহলে কি করতে হবে? এই জন্য ওইটা তখন পেশিটা করে একটু সংকুচিত হয়ে যায়, মূত্র আর বেরোতে দেয় না। পরে যখন মূত্র ত্যাগ করতে যায় তখন আবার কি হয়ে যায় পেশিটা? তার মানে বলো, মূত্রথলির দ্বারেও কি থাকে? আচ্ছা, আমি একটা সহজ কথা বলি, এখানে আসলে অনেক কথা বলছে। একটা নর্মাল বিষয় হচ্ছে, মনে করো এটা হচ্ছে মূত্রথলি, এর মধ্যে মূত্র আছে। এখন মনে করো যে কোনো কিছু, ধরো যে পানির জায়গা, কোনো একটা তরল একটা জায়গা ধরে আছে, যেখান থেকে যদি তুমি তরলটা বের করতে চাও, চাপ দিতে হবে না? তাহলে এর চারপাশের পেশিটা কি থাকবে? চারপাশে পেশি কি থাকবে? চারপাশের ত্বকে কি থাকবে? পেশি থাকবে না? এই পেশি যখন সংকোচন করবে, সংকোচন হয়ে গেলে কি হবে? এখান থেকে মূত্র বের হবে। বুঝতে পারছো? আচ্ছা, এই তুমি কি রাগ করেছো? আমার মন খারাপ হয়ে গেছে? তোমাকে আমি একটু করে, আমি ভালো করে দিচ্ছি। তাহলে আরেকটা টপিক আছে, ওটা পড়লে হয়ে যাচ্ছে। দেখো, মূত্র একে বলা হয় কি? মূত্রপথ। কি বলা হয়? মূত্র পথেও পেশি থাকে, মূত্রথলির গায়েও পেশি থাকে। প্রয়োজনে পেশি কি হতে পারে? কথা না, প্রয়োজনে পেশি সংকোচন ও প্রসারণের ফলে দেহ থেকে মূত্র নির্গত করে। মানে সহজ কথা হচ্ছে, পেশি কি করতে পারে? সংকোচন প্রসারণ। পেশি যদি সংকোচন প্রসারণ না করতো, যখনই মূত্র ত্যাগের ইচ্ছা জাগতো তখনই মূত্র ত্যাগ হয়ে যাইতো। বুঝতে পারছো? এজন্য কি থাকবে? পেশি থাকবে। ওকে, এত কষ্ট করে ক্লাস নিলাম, ক্লাস কি রেকর্ড হচ্ছে? হচ্ছে, ঠিক আছে। তাই এটা চার্জ ছিল না। হ্যাঁ, এবার আসলে লাস্ট পার্ট। স্যার উপরের দিকে, ও আচ্ছা, সকালে একজন কোশ্চেন করছিল কি, স্যার এই উপরে বৃক্ষের উপরে টুপির মতো এটা কি? এটা দেখছো তোমরা অনেকক্ষণ ধরে। তো বৃক্ষ অনেক কাজ করে, বৃক্ষকে কখনো সম্মানিত করা হয় না, তাই বৃক্ষের মাথার উপরে টুপি বাড়াই দেওয়া হয়েছে, রেসপেক্ট কিডনি। আসলে আসলে এটা হচ্ছে একটা গ্রন্থি, এই গ্রন্থির নাম হচ্ছে অ্যাড্রেনাল। কি হয়েছে আজহার? তুমি আবার চেক করো, চেক করে চার্জারটা তাকে তাকে দাও, সমস্যা নেই। সবাই একটু আমার দিকে মনোযোগ দাও। তাহলে বলো, কোন গ্রন্থি নাম বলছি? অ্যাড্রেনাল। এখান থেকে আমাদের দেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটা হরমোন খরিত হয়, অ্যাড্রেনালিন। আসলে কি হয়, আরো অনেক এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন। আসলে অনেক সময় আমরা যখন ভয় পাই, রোহান বলছি, রোহিত, যখন তুমি ভয় পাও তখন তোমার কি বেড়ে যায়? হৃদস্পন্দন, হার্টবিট বেড়ে যায় না? আচ্ছা শোনো, একদিন রোহিতের একটা গল্প বলি, শোনো। সুন্দরবন বেড়াতে গেছে,
তো তখন কি কি হয়, ও সুন্দরবন বেড়াতে গিয়ে হঠাৎ ওর মুন্টু থেকে ইচ্ছা জাগছে, এখন এখন মুন্টু দেখ করছে, হঠাৎ সামনে বাঘ, ঠিক আছে। এখন এখন কি হবে ওর জানো, হার্টবিট তো বাড়বেই না, হার্টবিট কি বন্ধ হয়ে যাবে? আচ্ছা একটা জিনিস বন্ধ হয়ে যাবে, মূত্র ত্যাগ বন্ধ হয়ে যাবে। কি বন্ধ হয়ে যাবে? মূত্র ত্যাগ বন্ধ। এখানে এইগুলো করে হচ্ছে কিছু হরমোন আছে সেগুলো, কিন্তু না, ও এত সাহসী, ও এত সাহসী, ও বাঘ দেখেও বাঘের দিকে করে দিছে। তোমার কিন্তু এখন কোনো কষ্ট আছে? তুমি অনেক সাহসী ছেলে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আচ্ছা সবাই আমরা লাস্ট 2 মিনিটস একদম সাইলেন্ট। আমরা পড়বো হচ্ছে স্কিন, ত্বক। কি পড়বো আমরা? সবাই উচ্চারণ করো, কি পড়বো? স্কিনের বাংলা কি? ত্বক। ওকে, এখন সবাই একটু মনোযোগ দাও। ত্বকের উপরে কি থাকে? ত্বকের উপরে থাকে হচ্ছে, ত্বকের উপরে হচ্ছে এইগুলোর নাম কি রে? লোম। কি থাকে? এটা কি প্রবলেম জানি না, আচ্ছা এটা কেটে দিই। দেখো তাহলে সবাই বলো, ত্বকের উপরে কি থাকে? লোম থাকে। আচ্ছা ঘাম বের হয় কি দিয়ে? ঘাম কি মূত্র দিয়ে বের হয়? ঘাম কি দিয়ে বের হয়? ত্বক দিয়ে। কি দিয়ে বের হয়? সবাই একটু মনোযোগ দাও। এই যে আমাদের ত্বক, আমি যে যে কথাগুলো বলবো 1 মিনিটে সবাই শুনবে, 1 মিনিট পড়লে আমাদের পড়া শেষ। আচ্ছা এটা আমি কোনটা, এই যে দেখো এটা কি স্কিন, খেয়াল করো, আসলে এদিকে তাকাও, এইগুলা কি লোম না? তো দেখো তো স্কিনের উপরে কিছু ছিদ্র দেখতে পাচ্ছ, কিন্তু আবার এই লোমের গোড়া দিয়ে ছিদ্র থাকে, এই জায়গাটাকে বলা হয় লোমকূপ। কি বলা হয়? সবাই উচ্চারণ করো, কি বলা হয়? আচ্ছা কিন্তু এই যে ছিদ্র, এই ছিদ্রগুলো কিন্তু লোমকূপের ছিদ্র না, এখানে কোনো লোম আছে? এটা হচ্ছে আমাদের 2 ধরনের গ্রন্থি থাকে, একটা হচ্ছে ঘাম গ্রন্থি মানে ঘর্ম গ্রন্থি, আর একটা হচ্ছে শ্বেত গ্রন্থি। আমাদের দেহ থেকে, যেমন দেখো সকালবেলা অনেকের মুখ থেকে, আমি তোমাদের প্রথম দিন বলছিলাম যে মুখে তৈলাক্ত পদার্থ জমে যায় না, এই যে এটা হচ্ছে শ্বেত, এই গ্রন্থির নাম কি? শ্বেত, সিবাম। এই সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে শ্বেত বের হয়ে এই ছিদ্র দিয়ে বের হয়। এখন এই ছিদ্র যদি কোনো কারণে ঢেকে যায়, ময়লা জমে হোক, ধুলাবালি জমে হোক, তখন এখানে শ্বেতটা বেরোতে পারে না, তখন কি হয়? তোমার পিম্পলস হবে। বুঝতে পারছো? এবার দেখো তাহলে এটা আমাদের পড়ার বিষয় না, আমার পড়ার বিষয় হচ্ছে কি বলো, এই যে এটা হচ্ছে লোমের গোড়া, এটা কি? লোমের গোড়ায় এখানে একটা গ্রন্থি আছে, এই গ্রন্থির নাম হচ্ছে ঘর্ম গ্রন্থি মানে ঘাম। কি গ্রন্থি? ঘাম গ্রন্থি। ঘাম ইংলিশ কি? সোয়েট গ্ল্যান্ড, এটার নাম কি? বাংলা নাম কি? ঘর্ম গ্রন্থি। এখন দেখো এই গ্রন্থি থেকে ঘাম বেরোয়, ঘাম বেরোয় বাইরে বেরোনোর রাস্তা কিন্তু ওর নাই। যেমন এর একটা রাস্তা আছে, কিন্তু এই ঘাম গ্রন্থির কি রাস্তা আছে? এ করে কি লোমের গোড়া দিয়ে বেরোয়। তাহলে এই যে লোমকূপ, এই লোমকূপ দিয়ে কে বের হবে? ঘাম বের হবে। কে বের হবে? তাহলে সবাইকে এটুকু বুঝছি, তাহলে বলো ঘাম বের হয় কি দিয়ে? লোমকূপ দিয়ে। এটুকু ক্লিয়ার? তাহলে আমরা মনে রাখবো ঘাম বের হবে কি দিয়ে? লোমকূপ দিয়ে। এবার জাস্ট লাইনগুলো দাগায় রাখলে হয়ে যাচ্ছে। মানুষের বহিরাবরণ কি? ত্বক। ত্বকের উপর অসংখ্য কি থাকে? ছিদ্র থাকে। আসলে অসংখ্য ছিদ্র সবাই লোমকূপ না, লোমের গোড়ায় যে ছিদ্র সেগুলোকে আমরা কি বলবো? লোমকূপ। তোমাদের বইয়ে লেখা আছে, তাই তোমরা পড়বা। এই সকল লোমকূপ দিয়ে কি বের হয়? তাহলে বলো ঘাম বের হয় কি দিয়ে? লোমকূপ। এই ঘামের সাথে সাধারণত কি থাকে? সামান্য লবণ থাকে। কি থাকে পানির সাথে? লবণ এবং সামান্য কার্বন ডাইঅক্সাইড। স্যার লবণ থাকে, এটার প্রমাণ কি? দেখো অনেকে যখন কালো জামা কাপড় পরে ঘেমে যাও, যদি ওইটা তোমরা সেটা তখন খেলাধুলা করো, যখন কালো জামা পরে রেখে দিবা, দেখবা যে ঘামের যেখানে জমে থাকে ওই জায়গায় হচ্ছে যখন বাষ্প হয়ে পানিটা উড়ে যাবে, তখন কে থেকে যাবে? সাদা সাদা। দেখছো ওই সাদা অংশগুলো হচ্ছে লবণ। ওইগুলো কি? লবণ। যার অনেক বেশি ঘাম হয় সে এগুলো জমা রাখবা, লবণ বাজারে বাইরে রপ্তানি করবা। ঠিক আছে? তাহলে বলো ঘামের সাথে কি থাকবে? লবণ থাকবে এবং সামান্য কার্বন ডাইঅক্সাইড। ক্লিয়ার? পারবো আমরা? আমি বলি আগামী দিন শুক্রবারে তোমাদের এক্সাম, এই টপিকের উপরে থাকার লাগবে না, আমি মানে গ্রুপে সব দিয়ে দিবে না, এবং শুক্রবার তোমরা এই অধ্যায়ের বইটা নিবা, আর শনিবারে হচ্ছে অধ্যায়ের পুরোটা এক্সাম।
ডিটেইলস সব তোমাদের মেসেজে, ফোনেও দেওয়া হবে, হোয়াটসঅ্যাপেও দিয়ে দেওয়া হবে। শুক্রবারে শুধু রেচনতন্ত্রের এক্সাম। কিসের এক্সাম? শুধু আজকে যা পড়ালাম তাই। ওকে, সব মানে বলে দিবনি আমি গ্রুপে।